লোকসভা নির্বাচন 2024 ইতিমধ্যেই তার ভোট নির্বাচন সম্পূর্ণ হয়েছে এবং ভোট গণনা হওয়ার পর আমরা সেই ফলও কিন্তু গতকাল দেখেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি। 19শে এপ্রিল থেকে টানা 3 মাস অর্থাৎ 1 জুন পর্যন্ত লোকসভা নির্বাচন 2024 অনুষ্ঠিত হলো গোটা রাজ্য জুড়ে, সাথে সাথে সারা দেশের নিরিখেও। তারপর 4 জুন অর্থাৎ শেষ দফার ভোট শেষ হওয়ার পর দুদিন পর 4 জুন তার ফল প্রকাশও হয়েছে। কাল ভীষণ টানাপোড়েনের মধ্য দিয়ে আমরা আপনাদের সামনে খবর উপস্থাপন করেছি এবং আপনারাও ভীষণ চিন্তার মধ্যে দিয়েই ছিলেন যে কে হতে চলেছে আগামী প্রধানমন্ত্রী আর কেই বা ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের রাজ্যে বেশি সিট পেতে চলেছে। এখন আমরা তা জানি। ইতিমধ্যেই আমরা জেনেছি যে পশ্চিমবঙ্গ থেকে 29টা সিট নিয়ে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু বিজয়ী হয়েছে এবং অপরদিকে যদি দেখি বিরোধী দল বিজেপি, সেটা কিন্তু সংখ্যাটার নিরিখে যদি দেখা যায় প্রায় 12টি সিট পেয়ে এ রাজ্য থেকে ফল প্রকাশ করেছে। ইতিমধ্যেই যেটা দাঁড়াচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সাংসদ কাল বিজয়ী হয়েছেন তারা কিন্তু আজ দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তার মধ্যে অন্যতম কৃষ্ণনগর থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মহুয়া মৈত্র, অপরদিকে বীরভূম থেকে শতাব্দী রায়। আজ কিন্তু তারা দিল্লির পথে রওনা দিয়েছেন কাল বিজয়ী হওয়ার পর। দেখুন সেই ছবি। কিভাবে দেখছেন? নির্বাচন থেকে দারুণভাবে দেখছি। নির্বাচন শান্তিপূর্ণ, আমাদের সার্টিফিকেট নেওয়া অবধি শান্তিপূর্ণ এবং মানুষ ভালোবাসার সঙ্গে ভোট দিয়েছে। মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখেছে এবং বীরভূমে আবার আমাকে সুযোগ দিয়েছে, আমাদেরকে সুযোগ দিয়েছে। এর থেকে ভালো দিন, এর থেকে ভালো খবর, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। ব্যবধানটা অনেকটা বেড়েছে, অনেক বেড়েছে। মানে প্রচারে গিয়ে বহুবার মানুষের প্রশ্নের মুখে পড়েছেন, একটা কোথাও যেন নিরাশা হয়তো কাজ করেছিল। সেই কাজ করেনি। ব্যবধানটা কেন কাজ করেনি? প্রথমত যে মানুষগুলো বলেছিল আমাকে বলেছে যে এইটা চাই মানে নিরাশা না, সেটাকে তোমাদের মিডিয়া যেভাবে ইন্টারপ্রেট করেছে এটা ভুল। তোমাদের মিডিয়া আমাকে নিরাশা করেছে, মিডিয়া আমাকে ইরিটেট করেছে। মানুষ বীরভূমে কোনোদিন করে এবং বারবার আমি বলে যাই কিন্তু তোমাদেরকে যে তোমাদের দেখাও সেটা মিথ্যে দেখাও, ভুল দেখাও, ইরিটেট দেখাও, ওটা নয়। বীরভূমের মানুষ আজ পর্যন্ত আমার সঙ্গে জোরে কথা বলেনি, এটা আমি বারবার বলি। যেটা তোমরা তোমাদের চ্যানেল চালানোর জন্য, টিআরপি বাড়ানোর জন্য করো, এটা কিন্তু আমার তখনও আপত্তি, এখনও আপত্তি, এবং তার প্রমাণ হচ্ছে এই ভোট। ওই এলাকাগুলোতে যাবেন? হ্যাঁ, আমি সব এলাকায় যাব, কিছু কিছু জায়গাতে আছে যেখানে যাওয়ার। জেতার পর প্রথম কোথায় যাবেন? এখন কিছু ঠিক করিনি, সবে সার্টিফিকেট নেবে যান, কোথায় যাবো কিছু ঠিক করিনি। কর্মপদ্ধতি কেমন হবে? না, 4 বার জয়ী হলেন, আগামী দিনে কিভাবে কাজ করবেন? খুব ভালো লাগছে। আমি তো বললাম যে আমার সাফল্য থেকে বেশি আমার খুশি হচ্ছে যে আমাদের পার্টি এতগুলো সিট জিতেছে আর আমাদের এই পুরো মিশনে আমরা সাকসেসফুল হয়েছি। অল ইন্ডিয়াতেও ইন্ডিয়া অ্যালায়েন্স এত ভালো করেছে, সেটাই সাফল্য। আজ বিজয় পথ রুখতে এখানে নরেন্দ্র মোদী বেশ কয়েকবার সভা করেছে, বিজেপি ঝাঁপিয়ে পড়েছিল, তার সত্ত্বেও জয়লাভ করলেন। এই জয়ের জন্য মূলত কি? দেখুন, এইটা তো মোদির ভোট ছিল। উনি 543টা আসনে তিনি ক্যান্ডিডেট ছিলেন। বিজেপি বলেছিল 42টাই তিনি ক্যান্ডিডেট ছিলেন। তাই জনতা উত্তর দিয়েছে যে মোদিকে তারা চায় না। সে 543টার মধ্যে সিম্পল মেজরিটি 272 মোদিজি পাননি। পার্লামেন্টে কি গর্জন আপনার আরো বাড়বে? দেখবেন আপনার আগামী দিনে, আশীর্বাদ থাকলে নিশ্চয়ই বাড়বে। এই জয় কাকে উৎসর্গ করবেন? আমার পার্টিকে, অবভিয়াসলি মমতা ব্যানার্জিকে উৎসর্গ করবো। দিদি, আপনার জয় কংগ্রেসে প্রায় 100 সিট এবং বিজেপির টার্গেট পয়েন্টে পৌঁছাতে না পারা, সর্বভারতীয় রাজনীতিতে সেক্ষেত্রে কিরকম বিচরণ হবে? এইটা দেখুন, এটা খুব সিম্পল। যে কোনোদিন ওই যে ভগবান মনে করা নিজেকে, যে গণদেবতার ঊর্ধ্বে আর কেউ নেই। যে মমতা, এই যে নরেন্দ্র মোদী বলছে আমি নন বায়োলজিক্যাল, মা মারা গিয়েছে বলে আমি এখন ভগবানের গর্ভ থেকে আমি জন্ম নিয়েছি, মানে এইসব পাগল টাইপের কথাবার্তা মানুষ ঠিক দিয়েছে। আর ভারতবর্ষে হচ্ছে আমরা ধর্মনিরপেক্ষ দেশ, সবাইকে এক চোখে দেখতে হবে। সেই সাম্প্রদায়িকতার রাজনীতি, এই বিষাক্ত রাজনীতি মানুষ একেবারে ত্যাগ করেছে। আর একটা জিনিস, মিডিয়াকে এবার কিন্তু জনসাধারণের মুখে
ঠাস করে একটা চড় মেরেছে। কারণ মিডিয়ার যত সার্ভে সব ভুল। তার মানে মানুষ মিডিয়াকে এতই অবিশ্বাস করে যে মানুষ মিডিয়াকে সত্য কথা বলেনি যে তারা কিভাবে ভোট দেবে। এটা মিডিয়ার জন্য একটা খুব বড় লেসন। কৃষ্ণনগর এলাকার জন্য কি কি পরিকল্পনা রয়েছে? আমরা তো যেটা আমাদের ম্যানিফেস্টোতে ছিল ওগুলো প্রত্যেকটাই আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে, আর আগামী 5 বছরে আশা করি তার যতটা পারবো করব। যদি আপনাদের একটা প্রেস্টিজমেন্ট ইস্যু ছিল, বিজেপি যেভাবে আপনার উপর বিভিন্নভাবে করে এনেছিলেন, সেই জায়গা থেকে যোগ্য জবাব ভোটের মাধ্যমে কি বলবেন? দেখুন, এটা মানুষ জবাব দিয়েছে, আমি জবাব দিইনি, এটা মানুষ জবাব দিয়েছে। আমি 8 তারিখ ডিসেম্বরের যেটা আমাকে বহিষ্কার করেছিল, আমি তখন পার্লামেন্টের সিঁড়িতে দাঁড়িয়ে বলেছিলাম যে আমি আগামী 30 বছর নালায় নর্দমায় মাঠে ঘাটে লড়াই করব, কিন্তু এদের শেষ আমি দেখব। আর চিতা আমরা তুলবই। বাংলার মানুষ জবাব দিয়েছে, চিতা তুলে দিয়েছে। ভারতবর্ষের মানুষও জবাব দিয়েছে, চিতা আমরা তুলবো। কৃষ্ণনগর লোকসভার প্রথম কাজ কি? কৃষ্ণনগর লোকসভার প্রথম কাজ আমার 2-3টে বড় কাজ আছে। একটা হচ্ছে গিয়ে আপনার যেটা তেহট্টের ব্রিজ, ওটা বড় কাজ রয়েছে, যেটা করতে হবে তেহট্ট বিধানসভায়। আর কৃষ্ণনগর টাউনের ওপর নদীর ধার দিয়ে যে আমাদের ওই সৌন্দর্যায়ন যে পরিকল্পনাটা, ওটা করতে হবে। এবার প্রচারে কৃষ্ণনগর উত্তর বিধানসভা বিশেষত পৌরসভা এলাকায় যথেষ্ট সময় ব্যয় করেছেন, তবু মুখ ফেরার হলো কৃষ্ণনগরবাসী। এই ব্যাপারটাকে কিভাবে দেখেছেন? দেখুন, কৃষ্ণনগরের মানুষের আমি বলি গণদেবতার ঊর্ধ্বে কেউ হয় না। কৃষ্ণনগর মানুষ নিশ্চয়ই আবার কোনো রিজনে মুখ ফিরিয়ে নিয়েছে, তো সেটা আমাদের চর্চা করতে হবে, বিশ্লেষণ করতে হবে। মানুষের ঊর্ধ্বে তো কিছু হয় না, নিশ্চয়ই আমাদের কোনো ভুল ছিল পৌরসভা এলাকায়। আগামী দিনে সেটা ঠিক করার চেষ্টা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। সাধারণ মানুষ গণতান্ত্রিক অধিকার তাদের প্রয়োগ করেছে। সাধারণ মানুষ যাদেরকে চয়েস করেছে তারা ভোট পেয়েছে। সাধারণ মানুষ তৃণমূলকেই ভেবে নিয়েছে, তাদেরকে ভোট দিয়েছে, রেলে ভোট দিয়েছে। তো তৃণমূল সেজন্যই বিজয়ী হয়েছে। আমাদের বিজেপির যে ভোট ছিল, সেই বিজেপির ভোট মোটামুটি আমরা গোটা রাজ্যে আমরা রিটেন করেছি। আমাদের ভোটের পার্সেন্টেজ খুব একটা রাজ্যে কমেনি। প্লাস সারা ভারতবর্ষব্যাপী ক্লিয়ার ম্যান্ডেট, মোদিজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়। সাধারণ মানুষের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং বীরভূম লোকসভার যে সাধারণ ভোটারদের যে মতামত, সেটাকে মাথা পেতে স্বীকার করে নিচ্ছি। এটা কি অনভিপ্রেত ফল? অবশ্যই অনভিপ্রেত। আমরা অ্যাসেসমেন্ট করতে পারিনি, সাধারণ মানুষের চিন্তাভাবনা আমরা অ্যাসেসমেন্ট করতে পারিনি। আপনি যদি আরেকটু সময় পেতেন তাহলে কি ফলটা অন্যরকম হতো? বলা খুব মুশকিল। তার কারণ হচ্ছে কি হলে কি হতো, এই চিন্তাভাবনা না করে আমরা এর পরে কী করব সেই ব্যাপারে আমরা ফোকাস করব। সংগঠন আরও কীভাবে প্রভাবিত করা যায়, অ্যাক্টিভ করা যায়, সেটা আমরা